Hey, hello admission candidate, welcome to DDR Tech, we mean Dewdrop Set Tech। আজকে আমরা অ্যাডমিশন ইংলিশ ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি এবং আজকে আমাদের ইংলিশের ভার্ব বিষয় নিয়ে আলোচনা করব। তো ভার্ব আমরা দুইটা স্টেপে আলোচনা করব, যেমনটা পূর্বে বলেছিলাম যে প্রথম স্টেপে আমরা কি করব, ভার্বের বেসিক টাস্ক করব, রাইট? যাদের জন্য বেসিকে একটু সমস্যা আছে তাদের ক্ষেত্রে যাতে এই ক্লাসগুলো অনেক বেশি উপকারী হয়। বেসিকটা বলার পরে দ্বিতীয় স্টেপে আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সলিউশন এবং এক্সপ্লেনেশন নিয়ে উপস্থিত হব। সো এই দুইটা স্টেপে প্রত্যেকটা ইংলিশ গ্রামারের টপিক নিয়ে আমাদের আলোচনা থাকবে আমাদের ডিডিএড থেকে। সো চলুন আমরা গ্রামার টপিকের ভার্ব নিয়ে আলোচনা শুরু করি। তবে তার পূর্বে আমরা আমাদের প্ল্যানটা নিয়েও একটুখানি বলি। আমাদের প্ল্যানটা কি রকম? যেমন ধরুন, আপনারা যারা অ্যাডমিশন টেস্ট দিচ্ছেন ইংলিশের উপর, আপনাদের যাদের ইংলিশের সাবজেক্টই আছে তাদের ক্ষেত্রে গ্রামার পার্ট আর মেমোরাইজিং পার্ট দুইটা পার্ট আছে। গ্রামার পার্টের ক্লাসগুলোতে আমরা আপনাদের জন্য এখানে করব, আপনাদের জন্য সেগুলো আপলোড করব, আপনারা সেই ক্লাসগুলো দেখবেন। সেখানে আমাদের গ্রামার পার্টের প্রত্যেকটা বেসিক ক্লাসের পর অ্যাডমিশন স্টাইলে ক্লাস নেব, ইটস ওকে। বাট মেমোরাইজিং পার্টের কি হবে? যেহেতু দুইটা পার্টই অ্যাডমিশনের জন্য জরুরি, গ্রামার পার্ট এবং মেমোরাইজিং পার্ট। গ্রামার পার্টের ক্লাস আমরা নিচ্ছি, কিন্তু মেমোরাইজিং পার্টটা তো আপনার নিজের দায়িত্ব নিতে হবে। মেমোরাইজিং পার্টটা আপনাদেরকেই মুখস্থ করতে হবে। তবে সেক্ষেত্রে কি কি পড়বেন এটা জানাটা জরুরি। কোন কোন মেমোরাইজিং পার্ট আপনাদের বা কোন কোন টপিক মেমোরাইজিং টপিক আপনাদের জন্য জরুরি সেটা আপনাদের জানাবো আমরা কিছুক্ষণের মধ্যেই বলবো সেগুলো কোন কোন টপিকে মেমোরাইজ করবেন আপনারা। তবে এক্ষেত্রে আপনারা নির্দিষ্ট কোনো একটা বই ফলো করতে পারেন, চাইলে কিছু জায়গা থেকে কিছু রিসোর্সেস, কিছু কন্টেন্ট আপনারা সংগ্রহ করতে পারেন। সেক্ষেত্রে আপনারা দেখবেন যে একটা বিষয় মাথায় রাখবেন, বিষয়টা হচ্ছে যে অ্যাডমিশনে কি কি পড়বেন এটা চেয়ে বেশি গুরুত্বপূর্ণ কি কি পড়বেন না, রাইট? সো সেই জন্য আপনারা এমন বই বা এমন কন্টেন্ট বা এমন রিসোর্সেস নেবেন না যেখানে অনেক বেশি হাজার হাজার রিসোর্সেস দেওয়া আছে বা মেমোরাইজিং পার্ট দেওয়া আছে। আপনারা একটু মার্কেটে খোঁজ নিলে দেখতে পাবেন যে যেখানে বাছাইকৃত বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের মেমোরাইজিং পার্টগুলো কালেক্ট করা আছে, ইম্পর্ট্যান্ট যেগুলো উল্লেখ করা আছে, মেনশন করা আছে, সেগুলোই আপনারা আপনাদের সংগ্রহে নিয়ে আসবেন এবং সেখান থেকে আপনারা মেমোরাইজিং পার্টটা পড়বেন। কোন কোন টপিক পড়বেন সেটা তো বলেই দিচ্ছি, এবং কি কি পড়বেন সেটা তো বলে দিলাম। যে প্রিভিয়াস ইয়ারে আসা বিভিন্ন জব পরীক্ষায়, সেটা হতে পারে বিসিএস, ব্যাংক জব, বিভিন্ন টিচার নিয়োগ পরীক্ষা, হ্যাঁ, সেসবে আসা কোশ্চেনগুলো আপনারা মুখস্থ করবেন, সেই মেমোরাইজিং পার্টগুলো আপনারা মুখস্থ করবেন। কি কি টপিক বলছি, তার পূর্বে গ্রামার টপিক কি কি জরুরি সেটা নিয়ে কথা বলি। আসুন, যেমন ধরুন গ্রামার পার্টে আপনার পড়তে হবে রাইট ফর্ম অফ ভার্বস, দ্বিতীয়ত সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ন্যারেশন, ভয়েস, ভার্ব, সেন্টেন্স। এর মধ্যে অনেকগুলো আপনাদের অনেক বেশি ভালো আয়ত্তে আছে, রাইট? যেমন ধরুন আপনাদের অনেকের বেসিক ভালো, সেক্ষেত্রে কি করবেন আপনারা? সরাসরি কি অ্যাডমিশন স্টাইলে ক্লাসে যাবেন? আমার সাজেশন থাকবে, পার্সোনাল সাজেশন, যে আপনাদের যাদের বেসিকটা ভালো তারা চাইলে বেসিক ক্লাসটা ডাবল স্পিডে বা 1.5 স্পিডে দেখতে পারেন। এতে করে বেসিকটা আপনার মস্তিষ্কে আরেকবার রিকল হবে, এটা আপনার অনেক কাজে লাগবে যখন অ্যাডমিশন স্টাইলে ক্লাসে যাব, রাইট? সো তারপরে দেখেন যেটা বলছিলাম যে সেন্টেন্স, রাইট ফর্ম অফ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এগুলো আপনাদের অনেকেরই আয়ত্তে আছে। তারপরে দেখেন আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, টেন্স, সিকোয়েন্স অফ টেন্স, নাউন, প্রোনাউন, বিশেষ করে রিলেটিভ প্রোনাউনটা অ্যাডমিশনে অনেক বেশি আসে, অ্যাডজেক্টিভ, কনজাংশন, প্রিপোজিশন। এই প্রিপোজিশন গুলো অ্যাকচুয়ালি যেগুলো বুঝানোর আছে, যে প্রিপোজিশন গুলো সেগুলো নিয়ে কথা, এগুলো আমরা বুঝাবো। আর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বেশি আসে, সেগুলো আপনাদের মুখস্থ করতে হবে, মেমোরাইজ করতে হবে, বারবার পড়তে হবে, রাইট? অ্যান্ড দেন নাম্বার নিয়ে পড়তে হবে। আর্টিকেল খুবই সহজ একটা টপিক, কিন্তু এখান থেকেও বিভিন্ন ভার্সিটিতে কোশ্চেন আসে, হ্যাঁ, এছাড়াও বিভিন্ন অ্যাডমিশন টেস্টেই আসে। ট্যাগ কোশ্চেন আরো সহজ একটা টপিক, এখান থেকে কোশ্চেন হয়। ফ্রেজেস এন্ড ক্লজেস, এখান থেকে কোশ্চেন হয়।
জিরান্ড অ্যান্ড পার্টিসিপল মেডিকেল অ্যাডমিশনের মতো পরীক্ষাগুলোতে খুব বেশি আসে, এছাড়াও ভার্সিটি অ্যাডমিশনে তো অবভিয়াসলি আসে। কোয়াজিটিভ ভার্ব, যেটা আমরা ভার্বের পরেই আলোচনা করব, ভার্ব আর কোয়াজিটিভ ভার্ব একসঙ্গে আমরা আলোচনা করব, তারপরে আমরা অ্যাডমিশন স্টাইলে ভার্বের ক্লাসে যাব। দেন মডাল ভার্ব, মডাল ভার্ব নিয়ে পড়তে হবে, মানে মডাল ভার্বের ইউজেসটা পড়তে হবে, ব্যবহারটা পড়তে হবে, কখন আমরা কোন মডাল ভার্বটা ইউজ করব সেটা নিয়ে। এন্ড দেন ডিটারমিনার্স নিয়ে পড়তে হবে, কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে পড়তে হবে, ডিগ্রি অফ কম্প্যারিজন নিয়ে পড়তে হবে, যেটা আপনারা অনেক আগে পড়েছেন, রাইট? কেউ কেউ ক্লাস 8 এ পড়েছেন, 9 এ পড়েছেন। এমবেডেড কোশ্চেন, এটাও একটা আমাদের আলোচ্য টপিক। সো ইয়েস, গ্রামার টপিক আই থিংক এগুলো কভার করতে পারলে, বেসিক প্লাস অ্যাডমিশন স্টাইলে ক্লাস নিতে পারলে আপনাদের জন্য ইনাফ হবে। এন্ড দেন আমরা চলুন আপনাদেরকে কিছু মেমোরাইজিং টপিকের কথা বলি, যেগুলো আপনাদের জন্য নেসেসারি। সেগুলো হচ্ছে প্রথমত প্রিপোজিশন, রাইট? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এগুলো আপনাদের মেমোরাইজ করতে হবে, কারণ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন হয়। এন্ড দেন স্পেলিং, মানে বানান, বানানটা আপনাদেরকে মেমোরাইজ করতে হবে। তারপরে সিনোনিম, অ্যান্টোনিম, তারপর ইডিয়ম অর্থাৎ বাগধারা যেটাকে বলে বাংলায়, ইডিয়ম ফ্রেজ পড়তে হবে, কমপ্লিটিং সেন্টেন্স পড়তে হবে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট যেটাকে বাংলায় এক কথায় প্রকাশ বলে পড়তে হবে, ট্রান্সলেশন পড়তে হবে, সেটা বাংলা থেকে ইংলিশ হতে পারে, ইংলিশ থেকে বাংলাও হতে পারে। এছাড়া অ্যানালজি পড়তে হবে, নাম্বার মুখস্থ করতে হবে, জেন্ডার কিছু মুখস্থ করতে হবে। এগুলো যদি করেন তাহলে আপনাদের জন্য মেমোরাইজিং পার্ট মোটামুটি এই কয়েকটা টপিক পড়লেই হবে। এগুলো আপনাদের পরবর্তীতে আমি লিখে দেবনি, যেগুলো বললাম এগুলো একটু মাথায় রাখবেন। কিন্তু এই যে মেমোরাইজিং পার্ট বললাম, প্রিপোজিশন, স্পেলিং, সিনোনিম, অ্যান্টোনিম, এগুলো আপনারা কিভাবে পড়বেন বা কোনগুলো পড়বেন? ওই যে কিছুক্ষণ আগে বললাম, মেমোরাইজিং পার্টের ক্ষেত্রে আপনারা দেখবেন বিগত বছরে কোন কোন কোশ্চেন এসেছে, শুধু ভার্সিটিতে না বা শুধু মেডিকেলে দিলে মেডিকেলের গুলোই শুধু না, দেখবেন যে বিসিএস এ কোনগুলো এসেছিল বিগত বছরে, বিসিএস এ এই মেমোরাইজিং পার্টগুলো থেকে কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ, বিভিন্ন জব পরীক্ষায় কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ, সেগুলো আপনারা পড়বেন। এমন বেশ কিছু বাছাইকৃত প্রশ্ন সম্বলিত কিছু বই পাবেন, বুকস পাবেন। এগুলো একটু মার্কেটে রিসার্চ করে, অ্যানালাইসিস করে একটু দেখে শুনে নিয়ে আসবেন এবং তারপরে ফলো করবেন। বেশ ভালো ভালো কিছু বই মার্কেটে আছে, বাট একটু খুঁজে আপনারা নেবেন। এগুলো আপনারা মেমোরাইজিং পার্ট বাসায় বসে বসে প্রতিদিন টার্গেট করবেন। আজকে প্রথম 50টা, পরের দিন আরো 50টা, তাহলে প্রথম 50টা আর পরের 50টা 100টা পড়বেন। এভাবে চালাতে থাকবেন, রাইট? মেমোরাইজিং পার্টগুলো নিজের মতো করে, নিজের একটা প্ল্যান করে। আর গ্রামার পার্টের জন্য তো আমরা আছি, মেমোরাইজিং পার্টটা আপনার নিজেকে করতে হবে। তাহলে চলুন গ্রামারের ভার্ব নিয়ে কথা বলা শুরু করি। বেসিক টাচ দেবো আপনাদেরকে এবং এর পরবর্তীতে আমরা অ্যাডমিশন স্টাইলে ক্লাস নিয়ে আসবো। বেসিক যাদের গুরুত্বপূর্ণ তাদের জন্য এই ক্লাসটা খুব বেশি প্রযোজ্য হবে। চলুন বেসিকটা শুরু করি ভার্ব নিয়ে। ওকে, ভার্ব, ভার্বের বিষয় নিয়ে আমরা কথা বলছি। তো ভার্ব অ্যাকচুয়ালি বলে কাকে, রাইট? এটা খুবই সহজ কথা, যে যেই পার্টস অফ স্পিচ দ্বারা বা যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায় বা কোনো কিছু হওয়া বোঝায় বা কোনো কিছু থাকা বোঝায়, সেটাকে আমরা ভার্ব বলি। এটা খুব সহজ কথা। এখন আমরা টাইপসটা দেখবো। টাইপসটা আমাদের বেশি গুরুত্বপূর্ণ, মানে ভার্বের ক্লাসিফিকেশনটা। ভার্বকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, এটা হয়তো আপনারা অনেকেই জানেন, ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্ব। বাংলায় যেটা শিখেছেন সমাপিকা আর অসমাপিকা ক্রিয়া। চলুন দেখি বিষয়টা কেমন। ফাইনাইট ভার্ব, ফাইনাইট, আরেকটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এখন প্রশ্ন হচ্ছে ফাইনাইট ভার্বটা কি আর নন ফাইনাইট ভার্বটা কি? আচ্ছা, ফাইনাইট ভার্বে পরে আসি, রাইট? আগে নন ফাইনাইটে যাই। এর কি কি ক্লাসিফিকেশনটা আছে সেটা দেখি, তারপরে না হয় আমরা সংজ্ঞায় যাচ্ছি বা ডেফিনেশনে যাচ্ছি বা বলতে কি বোঝায় সেখানে যাচ্ছি। নন ফাইনাইট ভার্ব নাকি আগে বলেই নিব? আগে বলেই নি, রাইট? ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব বলতে অ্যাকচুয়ালি বোঝাচ্ছে যে ভার্বটা ছাড়া আপনি সেন্টেন্সই গঠন করতে পারবেন না, আপনি কোনো সেন্টেন্সই মেক করতে পারবেন না উইদাউট এ ফাইনাইট ভার্ব। এবং ফাইনাইট ভার্ব অলওয়েজ টেন্স গঠনে সাহায্য করে এবং সে সবসময় সাবজেক্টের খুব কাছাকাছি থাকে এবং সাবজেক্ট অনুসারে সে পরিবর্তিত হতে থাকে। এবং বাক্যের অর্থ তৈরিতে ফাইনাইট ভার্বের গুরুত্ব অপরিসীম, অর্থাৎ বাক্যের অর্থ নিয়ে আসতে আপনাকে ফাইনাইট ভার্ব অবশ্যই ইউজ করতে হবে। কিরকম বিষয়টা, আমি যদি একটা সেন্টেন্স বলি, খুবই একটা সহজ সেন্টেন্স বলি, যেমন হি লিভস ইন ঢাকা, রাইট? এটা আমরা অনেকেই জানি। সো এই যে হি
লিভস। এখানে দেখেন লিভসটাকে আমরা ফাইনাইট ভার্ব বলছি, কারণ কি ফাইনাইট ভার্বের বৈশিষ্ট্য যে সবসময় সাবজেক্টের কাছাকাছি থাকবে, সাবজেক্ট হি, তার কাছাকাছি লিভ আছে। তারপর দেখুন টেন্স গঠনে সাহায্য করবে, এটা হচ্ছে ফাইনাইট ভার্বের আরো একটি বৈশিষ্ট্য। কিরকম, দেখুন এস যুক্ত হয়ে এটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তৈরি করেছে, কি ভার্ব, ফাইনাইট ভার্ব। তারপর আরো একটা বৈশিষ্ট্য বললাম, বাক্যের অর্থ তৈরিতে সাহায্য করে। এখানে যে সে ঢাকাতে বসবাস করে এবং এটা সাধারণভাবেই সে বসবাস করে, হ্যাঁ, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এই যে একটা অর্থ নিয়ে এসেছে, সে সাধারণভাবে সেখানেই বসবাস করে, ঢাকাতেই বসবাস করে, সেটা যে নিয়ে এসেছে অর্থ তৈরি করতে সাহায্য করছে কোন ভার্ব, কোন ভার্ব, ফাইনাইট ভার্ব। অলরাইট, সো ফাইনাইট ভার্বের বৈশিষ্ট্যগুলো। আর নন ফাইনাইট ভার্ব তাহলে কি? নন ফাইনাইট ভার্ব ঠিক ফাইনাইট ভার্বের বিপরীত বৈশিষ্ট্য সম্বলিত, অর্থাৎ নন ফাইনাইট ভার্ব একটা বাক্যের গঠনে যে একদম ফাইনাইট ভার্ব ছাড়া যেমন বাক্য গঠনই হতে পারবে না, নন ফাইনাইট ভার্ব ঠিক তার বিপরীত। নন ফাইনাইট ভার্ব ছাড়া বাক্য অর্থাৎ সেন্টেন্স গঠন সম্ভব, কিন্তু ফাইনাইট ভার্ব ছাড়া সম্ভব না। আপনি বলুন তো, লিভস যদি এখানে না থাকে তাহলে কি এটা কোনো সেন্টেন্স হবে? হি ইন ঢাকা, হি ইন ঢাকা, এটা কোনো সেন্টেন্স হলো? হলো না। তার মানে নন ফাইনাইট ভার্ব ছাড়া যদিও সেন্টেন্স গঠন সম্ভব ইংরেজিতে, বাট ফাইনাইট ভার্ব ছাড়া সেন্টেন্স গঠন সম্ভব নয়। কেমন ভাবে নন ফাইনাইট ভার্ব ছাড়া সেন্টেন্স গঠন সম্ভব আপনাদের বলি, দেখেন। যদি আমি আপনাদের বলি আই হ্যাভ গন দেয়ার, I have gone there to take that book, right? So দেখুন এখানে নন ফাইনাইট ভার্ব কোনটা আমি আপনাদের বলি। এখানে নন ফাইনাইট ভার্ব হচ্ছে টু টেক, এটাকে ইনফিনিটিভ বলা হয়। আমরা সেখানে যাচ্ছি, তার আগে জাস্ট আপনাকে বলি নন ফাইনাইট ভার্ব ছাড়াও কিভাবে সেন্টেন্স গঠন সম্ভব। দেখুন আই হ্যাভ গন দেয়ার, আমি যদি টু টেক না বলি, এর পরবর্তী অংশ যদি না বলি, তাহলে কি সেন্টেন্স হবে না? অবশ্যই হবে। আই হ্যাভ গন দেয়ার এটা একটা কিন্তু সেন্টেন্স, অর্থ মেক করে। এবং দেখুন আরো একটা নন ফাইনাইট ভার্বের বৈশিষ্ট্য, সেটা হচ্ছে সাবজেক্ট থেকে অনেক দূরে থাকবে। দেখুন এখানে সাবজেক্ট আই আর নন ফাইনাইট ভার্বটা এত দূরে, সুতরাং সাবজেক্ট থেকে অনেক দূরে আছে। সুতরাং বলতে পারি যে ফাইনাইট ভার্বের যে বৈশিষ্ট্যগুলো ঠিক তার বিপরীত বৈশিষ্ট্য সম্বলিত ভার্ব হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তাহলে ফাইনাইট আর নন ফাইনাইট যদি বোঝা যায়, তাহলে এখন আমরা নন ফাইনাইটের ক্লাসিফিকেশনে যাই। এগুলো এত বেশি গুরুত্বপূর্ণ না, জাস্ট বোঝার জন্য একটুখানি বললাম। চলুন নন ফাইনাইটের ক্লাসিফিকেশন দেখি। এবার দেখুন নন ফাইনাইট ভার্বের ক্লাসিফিকেশনটা কি। নন ফাইনাইটকে আবার তিনটা ভাগে বিভক্ত করতে পারে। প্রথমটা হচ্ছে খুবই চেনা পরিচিত আপনাদের একটা শব্দ, জিরান্ড। হোয়াট? জিরান্ড। এবং দ্বিতীয়টা হচ্ছে ইনফিনিটিভ, আপনারা শুনেছেন হয়তোবা, ইনফিনিটিভ, ইনফিনিটিভ। এবং তৃতীয়টা হচ্ছে পার্টিসিপল। হোয়াট? পার্টিসিপল, পার্টিসিপল। তাহলে আমরা দেখলাম নন ফাইনাইট ভার্বকে প্রধান তিনটা ভাগে আবার আমরা ভাগ করছি, জিরান্ড, ইনফিনিটিভ এবং পার্টিসিপল। এই পার্টিসিপলকে আবার তিনটা ভাগে বিভক্ত করা যায়। একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, আরেকটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, আরেকটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। আচ্ছা, তো ওইভাবে লিখলাম। এবং এখানে নন ফাইনাইট ভার্বের ক্লাসিফিকেশন শেষ। শুধু এতটুকু মনে রাখবেন। এখন পর্যন্ত কি কি বলেছি দেখেন। ভার্ব কি আপনারা জানেন, যেটা দ্বারা কাজ করা বোঝাবে বা কাজ হওয়া বোঝাবে বা কোনো কিছু থাকা বোঝাবে, সেটাকে প্রধান দুইটা ভাগে বিভক্ত করেছি। একটা হচ্ছে ফাইনাইট ভার্ব আর একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্বকে আবার তিনটা ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে জিরান্ড, ইনফিনিটিভ এবং পার্টিসিপল। এগুলো কি সেখানে যাচ্ছি, তার পূর্বে পার্টিসিপলকে আবার তিনটা ভাগে বিভক্ত করা যায়, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। এখন আমরা দেখবো যে জিরান্ডটা কি। জিরান্ড মানে হচ্ছে, আচ্ছা ফাইনাইটে আমরা আসবো, তার আগে জিরান্ড, ইনফিনিটিভ আর পার্টিসিপলটা ক্লিয়ার করে আসি, রাইট? জিরান্ড কি? জিরান্ড মানে হচ্ছে যখন ভার্বের সঙ্গে, ভার্বের ওয়ান ফর্ম মানে ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে যখন আইএনজি যুক্ত হবে, ভার্বের আইএনজি যুক্ত হবে এবং কাজ করবে নাউনের মতো। কিসের মতো? নাউনের মতো। অর্থাৎ জিরান্ড দেখতে ভার্বের মতো, কিন্তু কাজ করবে কিসের মতো? নাউনের মতো। নাউন মানে কি? কোন একটা কিছু নাম বুঝাবে, রাইট? কিন্তু ভার্ব বুঝাবে না। জিরান্ড দেখতে ভার্বের মতো, অর্থাৎ একে দেখে আপনার মনে হবে যে এটা মনে হয় ভার্ব, বাট তার কাজ যখন নাউনের মতো হবে, দেখতে ভার্ব কিন্তু কাজ নাউনের মতো, তখন সেটাকে আমরা বলবো জিরান্ড। জিরান্ডের আরেকটা নাম আছে, ভার্বাল নাউন বলা হয়, রাইট? এক্সাম্পল হিসেবে দেখি, খুবই সহজ একটা এক্সাম্পল দেই, লাইক ওয়াকিং। ওয়াকিং is good for health.
এখানে দেখুন ওয়াকিংটা, এখানে ওয়াকিংটা কি বলুন তো? দেখতে ভার্বের মতো না? মনে হচ্ছে না যে ওয়াকিং একটা ভার্ব? এই দেখতে ভার্বের মতো হলেও এখানে কিন্তু এর পরিচয়টা নাউন। কারণ এখানে সে যে হাঁটছে এমন কিছু বোঝাচ্ছে না, কোন একজন মানুষ হাঁটছে এমন কিছু বোঝাচ্ছে না, বরং এখানে বোঝাচ্ছে যে ওয়াকিং অর্থাৎ হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো। তার মানে ওয়াকিং এখানে একটা হাঁটাহাঁটির নাম বুঝিয়েছে, নাম, নাউন। সো দ্যাট ইজ ওয়াই ওয়াকিং এখানে যেহেতু নাউনের মতো কাজ করছে বা দেখতে ভার্বের মতো, সুতরাং এর নাম জিরান্ড। একইভাবে আপনাকে বলা যেতে পারে সুইমিং ইজ অ্যান এক্সারসাইজ, সুইমিং ইজ অ্যান এক্সারসাইজ। সুতরাং ওই সেন্টেন্সে সুইমিং আসলে সাঁতার কাটা বোঝাচ্ছে না, বরং সাঁতার কাটার নাম বোঝাচ্ছে। সেক্ষেত্রে সুইমিং হচ্ছে একটা জিরান্ড, দেখতে ভার্বের মতো বাট কাজ করছে নাউনের মতো। ওকে, যদি জিরান্ড বোঝা যায়, এরপরে আমরা দেখব পার্টিসিপল। আচ্ছা, এই পার্টিসিপলটা নিয়ে এবার কথা বলি। পার্টিসিপলটা কি? দেখুন, জিরান্ডে আমরা বললাম দেখতে ভার্বের মতো কিন্তু কাজ করছে কিসের মতো? নাউনের মতো। পার্টিসিপলে ঠিক ওইরকমটাই, যে দেখতে ভার্বের মতো, এটাও দেখতে ভার্বের মতোই, অর্থাৎ এটার সাথেও ভার্বের বেস ফর্মের সাথে বা প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত থাকবে, কিন্তু কাজ করবে অ্যাডজেক্টিভের মতো। কিসের মতো? অ্যাডজেক্টিভের মতো, অর্থাৎ অন্য কিছুর দোষ বোঝাবে অথবা গুণ বোঝাবে অথবা অবস্থা বোঝাবে অথবা সংখ্যা বোঝাবে, পরিমাণ বোঝাবে। হ্যাঁ, কিন্তু দেখতে হবে কিসের মতো? নাউনের, ভার্বের মতো। কিসের মতো? ভার্বের মতো দেখতে হবে। কেমন বিষয়টা? ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হবে, অর্থাৎ দেখতে একটা ভার্বের মতোই হবে কিন্তু ভার্ব না। সেটা কিসের মতো কাজ করবে? কাজ করবে অ্যাডজেক্টিভের মতো, অ্যাডজেক্টিভের মতো। তখন আমরা সেটাকে বলবো কি? পার্টিসিপল। তখন আমরা সেটাকে বলবো এই সেই পার্টিসিপল বলবো। এই পার্টিসিপলটা আবার তিনটা ফর্মে বিভক্ত, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পারফেক্ট পার্টিসিপল। এই তিনটা ফর্মে বিভক্ত। এক্সাম্পল দিয়ে বোঝানো যাক। মনে করুন আমি বললাম যে স্পন্দন saw a flying bird। দেখেন এখানে স্পন্দন saw a flying bird, স্পন্দন কি দেখেছিল? একটা ফ্লাইং বার্ড দেখেছিল, একটা উড়ন্ত পাখি। এই যে ফ্লাইংটা দেখতে ভার্বের মতো না? মনে হচ্ছে না যে ফ্লাইং একটা ভার্ব? কিন্তু না, এ ভার্ব না। কারণটা কি? এখানে সে দেখতে ভার্বের মতো হলেও তার কাজটা এখানে অ্যাডজেক্টিভের মতো, কারণ সে পাখির অবস্থা বোঝাচ্ছে। কেমন পাখিকে দেখেছিল? একটা উড়ন্ত পাখিকে দেখেছিল। স্পন্দন saw a flying bird, মানে ফ্লাইং বার্ড মানে কি? একটা উড়ন্ত পাখি, অবস্থা বোঝাচ্ছে। বার্ডের, পাখির একটা নাউনের অবস্থা বোঝাচ্ছে, মানে এখানে ফ্লাইংটা অ্যাডজেক্টিভের মতো কাজ করছে যদিও দেখতে ভার্বের মতো। সুতরাং এখানে আমরা ফ্লাইং কে বলতে পারি পার্টিসিপল, রাইট? সো এরপরে দেখবো এবার ইনফিনিটিভ। যদি জিরান্ড এন্ড পার্টিসিপল বুঝে থাকেন তাহলে এবার ইনফিনিটিভ নিয়ে কথা বলি, চলুন। আচ্ছা, এবার কথা বলতে চাইছি ইনফিনিটিভ নিয়ে। ইনফিনিটিভটা কি? ইনফিনিটিভ খুবই সহজ। আমি আপনাদের কিন্তু খুব ফাস্ট পড়াচ্ছি, কারণ অ্যাডমিশন টাইম তো, চাইলেও খুব বিস্তারিত বলতে পারবো না। যতটুকু না বললেই না ততটুকু বলে যাচ্ছি। সুতরাং ক্লাসগুলো একটু ক্যাচ করার চেষ্টা করুন। জাস্ট যতটুকু বলছি অতটুকুই মনে রাখার চেষ্টা করুন বা বোঝার চেষ্টা করুন, তাহলেই হবে। আপনাদের ভাবতে হবে না যে এটা অনেক বেশি বিস্তারিত প্রয়োজন আছে কিনা। প্রয়োজন থাকলেও আসলে এত বেশি প্রয়োজন নেই, আসলে অনেক বেশি জানার প্রয়োজন নেই। যতটুকু প্রয়োজন হচ্ছে আমি বলে যাচ্ছি, আপনারা ক্যাচ করার চেষ্টা করুন। যেমন ধরুন ইনফিনিটিভ নিয়ে কথা বলছি। ইনফিনিটিভটাকে আপনার চিনতে হবে। ইনফিনিটিভ মানে কি? ইনফিনিটিভ মানে হচ্ছে টু এর পরে যখন ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে, অর্থাৎ V1 ফর্ম থাকবে, তখন তাকে আমরা কি বলবো? ইনফিনিটিভ বলবো। তখন তাকে আমরা ভার্বের কোন ফর্ম বলবো? ইনফিনিটিভ বলবো। যখন টু এর পর ভার্বের বেস ফর্ম থাকবে, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম থাকবে, অর্থাৎ V1 ফর্ম থাকবে। যেমন দেখুন, আমি যদি বলি I gave him a book to study, আমি তাকে একটা বই দিয়েছিলাম পড়াশোনা করার জন্য, স্টাডি করার জন্য, রাইট? এখানে দেখুন এই যে এই সেন্টেন্সে টু স্টাডি, টু এর পর ভার্বের বেস ফর্ম আছে, এখানে কিন্তু স্টাডিড নাই, রাইট? আইডি যুক্ত হয় নাই। স্টাডি অর্থাৎ প্রেজেন্ট ফর্মে আছে, ভার্বের বেস ফর্মে আছে। টু এর পর যখন ভার্বের বেস ফর্ম, তখন তাকে আমরা কি বলবো? তখন তাকে আমরা এই যে ইনফিনিটিভ বলবো, অর্থাৎ টু স্টাডি একটা ইনফিনিটিভ। একইভাবে যদি কোথাও দেখেন টু ওয়ার্ক, এটা হচ্ছে একটা ইনফিনিটিভ। টু ডু, এটা একটা ইনফিনিটিভ। টু হেল্প, এটা একটা ইনফিনিটিভ। অর্থাৎ যখনই দেখবেন টু এর পর ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, তখন তার নাম হচ্ছে ইনফিনিটিভ। ইনফিনিটিভ বোঝা গেল?
এই আর কি। নন ফাইনাইট ভার্ব হচ্ছে জিরান্ড, ইনফিনিটিভ এন্ড পার্টিসিপল। এই তিনটা যদি বুঝে থাকেন তাহলে আমরা এখন ফাইনাইট ভার্বে আসবো। যদি না বুঝে থাকেন আরেকবার ক্লাসটা দেখতে পারেন এতদূর পর্যন্ত। তাহলে আই থিংক আপনার জিরান্ড, ইনফিনিটিভ, পার্টিসিপল বিষয় যতটুকু প্রয়োজন ততটুকু আমি বলেছি এবং আপনি বুঝতে সক্ষম হবেন। চলুন এবার ফাইনাইট ভার্বের ক্লাসিফিকেশন নিয়ে কথা বলি। আচ্ছা, ফাইনাইট ভার্ব নিয়ে বলছিলাম। ফাইনাইট ভার্বকে দেখুন এবার আবার কয়টা ভাগে বিভক্ত করা যায়। প্রথমত প্রধান দুইটা ভাগ ফাইনাইট ভার্ব, একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, আরেকটা হচ্ছে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব, অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব যেটাকে বলি। একটা কি, একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব আর একটা হচ্ছে অক্সিলারি বা হেল্পিং ভার্ব। প্রিন্সিপাল ভার্বের আবার নাম আছে। প্রিন্সিপাল ভার্বকে লেক্সিক্যাল ভার্ব বলা যায়। কি বলছি, এটা কিন্তু বিভিন্ন কোশ্চেন হিসেবে এসেছে বিভিন্ন পরীক্ষায়। লেক্সিক্যাল, LEXICAL, লেক্সিক্যাল ভার্ব বলা যায়। আবার কি বলা যায়, প্রিন্সিপাল ভার্বকে মেইন ভার্ব বলা যায়, আবার সিম্পল ভার্ব বলা যায়। এই যে ভার্বের বিভিন্ন নাম, একই ভার্বের বিভিন্ন নাম, এটাও কিন্তু বিভিন্ন কোশ্চেনে আসে, মাথায় রাখবেন। প্রিন্সিপাল ভার্বকে লেক্সিক্যাল ভার্ব বলা যায়, সিম্পল ভার্ব বলা যায়, মেইন ভার্ব বলা যায়, এবং অক্সিলারি ভার্বকে তো জানেনই হেল্পিং ভার্ব বলা যায়। তাহলে কি দেখলাম, ভার্ব প্রধানত দুই প্রকার, ফাইনাইট, নন ফাইনাইট। নন ফাইনাইট আবার তিন প্রকার, জিরান্ড, ইনফিনিটিভ, পার্টিসিপল। পার্টিসিপল আবার তিন প্রকার, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। তাহলে আমাদের নন ফাইনাইটের কাহিনী স্টপ। এরপরে আসবে ফাইনাইট ভার্ব নিয়ে। ফাইনাইট ভার্ব আবার দুই প্রকার, প্রিন্সিপাল বা লেক্সিক্যাল ভার্ব যেটাকে বলছি, বা মেইন ভার্ব বলছি, বা সিম্পল ভার্ব বলছি। এবং এরপর ফাইনাইট ভার্ব আরো একটা প্রকার হচ্ছে অক্সিলারি ভার্ব। ফাইনাইট ভার্বের দুইটা, প্রিন্সিপাল আর অক্সিলারি। আচ্ছা, প্রিন্সিপালে পরে আসছি, তার আগে অক্সিলারি নিয়ে কথা বলি। অক্সিলারিকে আবার আমরা তিনটা ভাগে বিভক্ত করতে পারি। একটাকে বলতে পারি প্রধান দুইটা ভাগে বিভক্ত করতে পারি। অক্সিলারিকে আবার প্রধান দুইটা ভাগে বিভক্ত করতে পারি। একটা হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। কি অক্সিলারি ভার্ব? মডাল অক্সিলারি ভার্ব। ক্লাসগুলো একটু রেসপন্স করার চেষ্টা করবেন, আমি যেটা বলছি সেটা রিপিট করবেন, তাহলে দেখবেন ক্লাস যখন করছেন তখনই আপনার পড়া কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, তাহলে কি বললাম, অক্সিলারি ভার্ব দুইটা, একটা হচ্ছে মডাল অক্সিলারি আর একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি। মডাল অক্সিলারি আর কি অক্সিলারি? প্রাইমারি অক্সিলারি। মডাল অক্সিলারি কোনগুলো? মডাল অক্সিলারি মোটামুটি 18টা আছে। সেগুলো কি? ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, নিড, ডেয়ার, মাস্ট, হ্যাভ টু, বি টু, বি গোয়িং টু, ইউজ টু, এরকম প্রায় 18টা মডাল ভার্ব আছে। আপনারা কোন একটা নির্দিষ্ট গ্রামার বই ফলো করে এই বেসিক গুলো দেখে নেবেন কি কি মডাল ভার্ব আছে। তো মনে রাখবেন ওই মডাল ভার্ব গুলো 18টা আপনার একদম মেমোরাইজ করে ফেলতে হবে, কারণ মডাল ভার্বের ইউজ প্রচুর, অ্যাডমিশনে প্রচুর লাগে মডাল ভার্ব। যদিও মডাল ভার্বের এক্সট্রা একটা ক্লাস থাকবে, এই ক্লাসে অবশ্যই আপনারা মডাল ভার্ব গুলো মনে রাখবেন, মেমোরাইজ করে ফেলবেন, রাইট? সেই 18টা যেগুলো বললাম, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, নিড টু, হ্যাভ টু, ইউজ টু, উড রাদার, হ্যাড বেটার, এরকম প্রায় 18টা আপনাদের মডাল ভার্ব আছে, সেগুলো মেমোরাইজ করবেন। তাহলে মডাল ভার্ব এখানেই শেষ। এরপর প্রাইমারি অক্সিলারি ভার্ব যেটাকে বললাম, সেটাকে আমরা তিনটা ভাগে দেখতে পারি। একটাকে বলতে পারি ডু ভার্ব, একটাকে বলতে পারি হ্যাভ ভার্ব, এবং আরেকটাকে বলতে পারি বি ভার্ব। ডু ভার্ব বলতে কি বোঝাচ্ছে? ডু ভার্ব বলতে বোঝাচ্ছে ডু, ডাজ, ডিড, উইল ডু। কি বলেছি? ডু ভার্ব বলতে ডু, ডাজ, ডিড, উইল ডু। এরপর হ্যাভ ভার্ব বলতে কি বোঝাচ্ছে? হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং এবং উইল হ্যাভ, এগুলো হচ্ছে হ্যাভ ভার্ব। কি বলেছি? হ্যাভ, হ্যাজ, হ্যাড, উইল হ্যাভ এবং হ্যাভিং, এগুলো হচ্ছে হ্যাভ ভার্ব। বি ভার্ব কোনগুলো? বি ভার্ব মোটামুটি 8টা, যেমন হচ্ছে বি নিজে একটা, এছাড়া বিন আছে, বি ডবল ই এন, বিন, এবং বিইং, এছাড়াও এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলো হচ্ছে বি ভার্বের মধ্যে আসে। এগুলো অবশ্যই একটা গ্রামার বই ফলো করবেন এবং মনে রাখার চেষ্টা করবেন এই ভার্বগুলো। ডু ভার্ব কি বলেছি? ডু, ডাজ, ডিড, উইল ডু। হ্যাভ ভার্ব কি বলেছি? হ্যাভ, হ্যাজ, হ্যাড, উইল হ্যাভ, হ্যাভিং। এবং বি ভার্ব কি বলেছি? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এছাড়াও বি, বিন, বিইং, রাইট? এই হচ্ছে অক্সিলারি ভার্ব। যদি ফাইনাইট ভার্বের অক্সিলারি ভার্বগুলো বোঝা যায় তাহলে আমরা প্রিন্সিপাল ভার্বের দিকে যাব। আপনারা কি বুঝতে পারলেন? প্রয়োজনে ক্লাসটা আমি আবারও বলছি, আরো একবার দেখে নেবেন এই অংশটুকু। আমি আরো একবার বলছি, ফাইনাইট ভার্ব প্রধান দুইটা ভাগে বিভক্ত, প্রিন্সিপাল ভার্ব বা যেটাকে লেক্সিক্যাল ভার্ব বলছে, এবং আরেকটা হচ্ছে অক্সিলারি ভার্ব।
অক্সিলারি ভার্বকে আবার দুইটা ভাগে বিভক্ত করা আছে, প্রাইমারি অক্সিলারি ভার্ব, মডাল অক্সিলারি ভার্ব। মডাল অক্সিলারি 18টা আছে, ওই 18টা আপনারা মেমোরাইজ করে ফেলবেন। শ্যাল, শুড, ক্যান, কুড, উইল, উড, মাস্ট, হ্যাড বেটার, উড রেদার, এই যে 18টা, সেই 18টা। আবার প্রাইমারিকে প্রধান তিনটা ভাগে দেখা যেতে পারে, ডু ভার্ব, হ্যাভ ভার্ব, বি ভার্ব। ডু বলতে কি বোঝাচ্ছে? ডু, ডাজ, ডিড বলেছি, হ্যাভ ভার্ব বলেছি, এবং বি ভার্ব কি? অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, বি, বিন, বিং, এগুলো। আচ্ছা, যদি অক্সিলারি ভার্বটা চিনতে পারেন, এরপরে আসবেন প্রিন্সিপাল ভার্বে। প্রিন্সিপাল ভার্বকে প্রধানত দুইটা ভাগে বলতে পারেন, একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্ব, আরেকটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব। একটা ট্রানজিটিভ, আরেকটা হচ্ছে ইনট্রানজিটিভ। এছাড়াও আরো দুইটা ভাগে দেখা যেতে পারে, একটা হচ্ছে কোয়াজিটিভ, আরেকটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। কি বললাম? কোয়াজিটিভ আর লিঙ্কিং ভার্ব, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ। প্রিন্সিপাল ভার্বের দুইটা ডিভিশন বা দুইটা টাইপ, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ। এছাড়াও বলতে পারেন কোয়াজিটিভ এবং লিঙ্কিং ভার্ব, এবং আরো অনেক ভার্ব আছে, সেগুলো নিয়ে আলোচনা করব। তার পূর্বে এখন আমরা দেখব ট্রানজিটিভ ভার্ব আর ইনট্রানজিটিভ ভার্ব নিয়ে। আচ্ছা, ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ নিয়ে কথা বলতে চাইলাম। ট্রানজিটিভটা কি? খুবই সহজ কথায় মনে রাখবেন, যে ভার্বের অবজেক্ট থাকে। এখন অবজেক্ট বিষয়ে আপনাদের কনসেপ্ট কি ক্লিয়ার আছে? একটু বলি। অবজেক্ট দুই রকমের হয়। অবজেক্ট কয় রকমের হয়? অবজেক্ট দুই রকমের হয়। একটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, আরেকটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। কি বললাম? ইনডিরেক্ট অবজেক্ট। ব্যক্তিবাচক বা বস্তুবাচক অবজেক্ট, রাইট? বস্তুবাচক যেটা, বস্তুবাচক এবং বিষয় যেটাকে বোঝায়, যে অবজেক্টটা বস্তু বোঝায়, সেটাকে আমরা বলি ডিরেক্ট অবজেক্ট, বা বিষয় বোঝায় সেটাকে বলি আমরা ডিরেক্ট অবজেক্ট। আর যেটার দ্বারা ব্যক্তি বোঝাই, পার্সন বোঝাই, তখন আমরা সেটাকে বলি ইনডিরেক্ট অবজেক্ট। আবার বলছি, ডিরেক্ট মানে হচ্ছে বস্তু, আর ইনডিরেক্ট মানে হচ্ছে ব্যক্তি। মনে থাকবে, এই দুই ধরনের অবজেক্ট হয়। এই অবজেক্ট গুলো মাথায় রাখতে হবে। যেমন আমি আপনাকে একটা সেন্টেন্স দিয়ে বোঝানোর চেষ্টা করি, আই গেভ হিম এ বুক। খুব সহজ একটা বাক্য দিলাম বোঝার জন্য। দেখেন কি লিখেছি, দেখুন, আই গেভ হিম আ বুক, আমি তাকে একটা বই দিয়েছিলাম। তো ভার্বকে যখন আপনি কি বা কাকে দ্বারা প্রশ্ন করবেন, তখন কিন্তু আপনি অবজেক্ট পাবেন। কি বললাম? ভার্বকে যখন কি বা কাকে দ্বারা প্রশ্ন করবেন, তখন আপনি অবজেক্ট পাবেন। যেমন এই ভার্ব এখানে কি আছে? গেভ মানে দেওয়া, দিয়েছিলাম। তো কি দিয়েছিলাম? একটা বই দিয়েছিলাম। কাকে দিয়েছিলাম? তাকে দিয়েছিলাম। তার মানে এই সেন্টেন্সে দুইটা অবজেক্টই আছে। এই যে এ বুক, একটা বই, এটা কি বস্তু না? তাহলে এই অবজেক্টকে বলবো আমরা, এই অবজেক্টকে কি বলবো? ডিরেক্ট অবজেক্ট বলবো। আর হিম, কাকে দিয়েছিলাম? হিমকে দিয়েছিলাম, মানে তাকে দিয়েছিলাম। তার মানে হিম একটা ব্যক্তিকে বোঝাচ্ছে, সুতরাং হিম এখানে ইনডিরেক্ট অবজেক্ট। অবজেক্ট বোঝা গেল? ব্যক্তি হলে ইনডিরেক্ট, আর বস্তু হলে ডিরেক্ট অবজেক্ট। মনে রাখবেন, এটা ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভে কাজে লাগবে। আর এটাও মনে রাখবেন, অবজেক্টকে বের করার নিয়মটা হচ্ছে ভার্বকে প্রশ্ন করবেন। কি দিয়ে প্রশ্ন করবেন? হোয়াট বা হুম দিয়ে, অর্থাৎ কি বা কাকে দিয়ে। কি দিয়েছিলাম? বই দিয়েছিলাম। কাকে দিয়েছিলাম? তাকে দিয়েছিলাম। এভাবে আপনারা ভার্বকে প্রশ্ন করলেই উত্তর পেয়ে যাবেন যে সেটা ডিরেক্ট অবজেক্ট নাকি ইনডিরেক্ট অবজেক্ট। অলরাইট, তাহলে চলুন ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভটা ক্লিয়ার হই। ওকে, দেখুন, ট্রানজিটিভ ভার্ব মানে হচ্ছে সহজ কথা, যেই ভার্বের ট্রানজিটিভ ভার্ব তাকেই বলবো যেই ভার্বের অবজেক্ট থাকবে, সেটা ব্যক্তিবাচক অবজেক্ট হোক বা বস্তুবাচক অবজেক্ট হোক। ট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে অবজেক্ট থাকবে, আর ইনট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে অবজেক্ট থাকবে না। ইনট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে কি হবে? অবজেক্ট থাকবে না। আর ট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে কি? অবজেক্ট থাকবে। তাহলে অবজেক্ট আছে কি নাই সেটা কিভাবে বের করবেন? কিছুক্ষণ আগেই বললাম যে ভার্বকে প্রশ্ন করবেন। কি দিয়ে প্রশ্ন করবেন? হোয়াট বা হুম দিয়ে, মানে কি বা কাকে দিয়ে প্রশ্ন করবেন। যদি কি বা কাকে দিয়ে উত্তর পেয়ে যান, তার মানে অবজেক্ট আছে, তার মানে সেটা ট্রানজিটিভ ভার্ব। আর যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করে কোনো উত্তর না পেয়ে থাকেন, তাহলে সেটা ইনট্রানজিটিভ ভার্ব, তার মানে হচ্ছে তার অবজেক্ট নেই। বিষয়টা কেমন, একটা এক্সাম্পল দেওয়া যাক। যেমন মনে করুন বললাম যে মামুন এভরিডে মামুন টেকস এ ফ্লাওয়ার এভরিডে। মামুন প্রতিদিন একটা ফুল নেয়, রাইট?
সেটাই এখন দেখুন এখানে ভার্ব কি টেক্স। এখন আপনাকে বলতে হবে এই টেক ভার্বটা এখানে ট্রানজিটিভ ভার্ব নাকি ইনট্রানজিটিভ ভার্ব, সেটা কিভাবে বের করবেন? খুবই সহজ। ভার্বকে প্রশ্ন করুন যে তার অবজেক্ট আছে কি নাই। বলুন ভার্বকে, মামুন কি নিয়েছিল? একটা ফুল নিয়েছিল। কাকে নিয়েছিল? কাকে দিয়ে উত্তর পাচ্ছি না, কিন্তু কি নিয়েছিল বা কি নেয়? একটা ফুল নেয়, এ ফ্লাওয়ার, রাইট? তার মানে কি দিয়ে প্রশ্ন করলে আমরা একটা উত্তর পাচ্ছি, সেটা হচ্ছে এ ফ্লাওয়ার। মামুন কি নেয়? প্রতিদিন কি নেয়? একটা ফ্লাওয়ার নেয়। দ্যাট মিন্স যে টেকের একটা অবজেক্ট আছে, যদিও সেটা ডিরেক্ট অবজেক্ট, কারণ বস্তুবাচক অবজেক্ট এটা। তার মানে যেহেতু অবজেক্ট আছে, কোনো কথা ছাড়া, সেটা ডিরেক্ট হোক বা ইনডিরেক্ট, যেই অবজেক্টই হোক না কেন, এই ভার্বের যেহেতু অবজেক্ট আছে, সুতরাং টেককে এখানে আমরা ট্রানজিটিভ ভার্ব বলতে পারবো। যেহেতু এই ভার্বের অবজেক্ট আছে, সুতরাং আমরা এই ভার্বকে কি বলতে পারবো? ট্রানজিটিভ ভার্ব বলতে পারবো। তাহলে ইনট্রানজিটিভ ভার্ব কি? চলুন আরেকটা এক্সাম্পলের মাধ্যমে দেখা যাক। ইনট্রানজিটিভ ভার্ব একটা এক্সাম্পল দিচ্ছি। রিভার ফ্লোস, নদী প্রবাহিত হয় কিভাবে? স্মুথলি, স্মুথলি বা সাইলেন্টলি, যেভাবে বলুন না কেন। রিভার ফ্লোস, এটা একটা সেন্টেন্স। এখন এখানে ভার্ব কি? ফ্লো, মানে প্রবাহ, প্রবাহিত হওয়া। তো ভার্বকে প্রশ্ন করবেন, সহজ কথা, যেহেতু আমাকে ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ এটা নির্ণয় করতে হবে, তাহলে ভার্বকে প্রশ্ন করুন। কি দিয়ে প্রশ্ন করবেন? হোয়াট বা হোম দিয়ে, মানে কি বা কাকে দিয়ে। জিজ্ঞেস করুন, নদী কি চলে? উত্তর আছে? নেই। নদী কাকে চলে? উত্তর আছে? নেই। তাহলে ভার্বকে কি দিয়ে প্রশ্ন করলেন? কাকে দিয়ে প্রশ্ন করলেন, কিন্তু উত্তর নেই। তার মানে এই সেন্টেন্সের ভার্বের অবজেক্ট নেই। আর যেহেতু এই সেন্টেন্সে অবজেক্ট নেই, তার মানে এই ভার্বকে আমরা বলতে পারবো ইনট্রানজিটিভ ভার্ব। কারণ ডেফিনেশনটা তো ওইটাই, যে যেই সেন্টেন্সের ভার্বের অবজেক্ট থাকবে না তাকে আমরা ইনট্রানজিটিভ ভার্ব বলবো। সুতরাং ফ্লোকে এখানে আমরা বলতে পারি ইনট্রানজিটিভ ভার্ব। আবার আরেকটা বিখ্যাত সেন্টেন্স আছে, সেটাকেও বলে দেখি। হানি টেস্ট সুইট, মধু খেতে মিষ্টি। হানি টেস্ট সুইট, এখানে ভার্ব কি? টেস্ট, খেতে, তাই না? তো আমরা ভার্বকে প্রশ্ন করি, মধু খেতে মিষ্টি, কি মিষ্টি বা কি খেতে? উত্তর নাই। কাকে খেতে? উত্তর নাই। তা কি বা কাকে দিয়ে যদি প্রশ্ন করি, কি বা কাকে দিয়ে যদি প্রশ্ন করি আর যদি উত্তর না পাই, তার মানে সেই সেন্টেন্সে অবজেক্ট নেই। আর সেই সেন্টেন্সের অবজেক্ট না থাকার মানে হচ্ছে সেই সেন্টেন্সের ভার্বকে আমরা কি বলতে পারবো? ইনট্রানজিটিভ ভার্ব বলতে পারবো। সুতরাং বলতে পারি হানি টেস্ট সুইট, এই সেন্টেন্সে টেস্ট হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। কারণ এখানে এখানে প্রশ্ন যদি করেন হানি খেতে কেমন, তাহলে বলবে সুইট, মিষ্টি। কিন্তু কেমন দিয়ে প্রশ্ন করলে তো আর অবজেক্ট পাওয়া যায় না। অবজেক্ট পেতে হলে শুধুমাত্র প্রশ্ন করতে পারবো কি দিয়ে বা কাকে দিয়ে। হোয়াট বা হোম দিয়ে প্রশ্ন করলে একমাত্র সেন্টেন্সের অবজেক্ট পাওয়া যায়। সো ইয়েস, এই হচ্ছে ট্রানজিটিভ ভার্ব আর ইনট্রানজিটিভ ভার্ব। থাকছে হচ্ছে লিঙ্কিং ভার্ব, আরেকটা কি? কোয়াজিটিভ ভার্ব। কোয়াজিটিভ ভার্ব নিয়ে তো আলাদা আলোচনা করব, লিঙ্কিং ভার্ব নিয়ে আলোচনা করা যেতে পারে। চলো লিঙ্কিং ভার্ব নিয়ে বলি। আচ্ছা চলুন লিঙ্কিং ভার্ব নিয়ে কথা বলি। লিঙ্ক মানে কি বলুন তো? আপনারা সাধারণত লিঙ্ক বলতে কি বোঝেন? লিঙ্ক মানে হচ্ছে যুক্ত করা। যেমন বলে না যে ওই বড় ভাইয়ের সঙ্গে আমার লিঙ্ক করে দিয়েছিল আমার এক ছোট ভাই, রাইট? সুতরাং লিঙ্ক মানে হচ্ছে যুক্ত করা, সেখান থেকে আসলে লিঙ্কিং শব্দটা। লিঙ্কিং ভার্ব তার মানে কি করবে? এই ভার্বটা অবশ্যই কোনো কিছু যুক্ত করার একটা কাজ করবে, রাইট? সো দেখে ব্যাপারটা কিরকম। লিঙ্কিং ভার্ব হচ্ছে কমপ্লিমেন্টের সাথে সাবজেক্টকে যুক্ত করে। কি করে? কমপ্লিমেন্টের সাথে সাবজেক্টকে যুক্ত করে যেই ভার্ব, সেই ভার্বকে আমরা লিঙ্কিং ভার্ব বলি। যেমন আমি যদি আপনাকে বলি হি ইজ এ ডক্টর, দেখুন এখানে ইজ ভার্বকে আমরা লিঙ্কিং ভার্ব বলতে পারবো। কেন? কারণটা হচ্ছে এখানে আপনি দেখেন যে হি মানে সে একজন ডাক্তার, তো হি যেটা ডক্টর সেটা মানে যেই হি সেই ডক্টর। একটা সহজ ট্রিক আছে, একটা কৌশল আছে, এই কৌশলটা অনেকেই ইউজ করে লিঙ্কিং ভার্ব বের করার ক্ষেত্রে। সেটা হচ্ছে লিঙ্কিং ভার্ব যাকে বলছি সে ভার্বটাকে তুলে দিয়ে যদি একটা ইকুয়াল চিহ্ন দেওয়া যায়, যে হি ইজ ইকুয়াল টু ডক্টর, যদি বলা যায় যে হ্যাঁ হি সমান ডক্টর কিনা, যদি এটা বলা যায়, ওই ভার্বের স্থলে যদি ইকুয়াল বসিয়ে
দেখানো যায় যে এই পার আর এই পার সমান, হি যেটা ডক্টর সেটা, তাহলে সেই ভার্বকে লিঙ্কিং ভার্ব বলতে পারবেন। বলতে পারেন না যে হি সমান ডক্টর? অবশ্যই বলা যায়। তার মানে এখানে যে ইজটা ছিল সেই ইজ হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব। আবার কিছুক্ষণ আগে একটা এক্সাম্পল দিলাম না, হানি টেস্ট সুইট। ওই যে হানি টেস্ট সুইট, দেখেন হানি যেটা সেটাই কিন্তু সুইট, তাই না? হানি যেটা সেটাই কিন্তু সুইট, মানে মধুতেও খেতে মিষ্টি হয়। তাহলে দেখুন ওই যে ট্রিকটা ফলো করুন, টেস্ট যদি সরিয়ে দিয়ে আপনি এখানে ইকুয়াল চিহ্ন দেন, ধরুন এই টেস্ট এখান থেকে সরিয়ে দিয়ে এখানে একটা ইকুয়াল চিহ্ন দিলেন, তাহলে কি হানির সমান সুইট না? যেটাই মিষ্টি বা সুইট সেটাই কিন্তু হানি, যেটাই হানি সেটাই সুইট, ইকুয়াল চিহ্ন দেওয়া যায়। তার মানে এই পাশ আর এই পাশ সমান। তার মানে আমরা বলতে পারি এখানে যে ভার্ব টেস্ট ছিল এই টেস্ট হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব, অর্থাৎ হানির সাথে সুইটের একটা লিংক করে দিয়েছে। এখানে হি এর সাথে ডক্টরের একটা লিংক করে দিয়েছে, সেটা কোন ভার্ব? ইজ। এখানে কোন ভার্ব? টেস্ট। তার মানে এখানে টেস্ট লিঙ্কিং ভার্ব আর এই সেন্টেন্সে ইজ লিঙ্কিং ভার্ব। এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব অ্যাকচুয়ালি, খুব সংক্ষেপে বলতে। এরপরে আমরা তো কোশ্চেন অ্যানালাইসিসে বা কোশ্চেন সলিউশনে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যখন আমরা সলভ করব, এক্সপ্লেনেশন দিব, সেখানে এই ধরনের বিষয়গুলো নিয়ে আরো একটু করে কথা বলা হবে, তখন আরো বেশি ক্লিয়ার হয়ে যাবেন। সো দেখেন এবার থাকলে হচ্ছে কোয়াজিটিভ ভার্ব। কোয়াজিটিভ ভার্ব নিয়ে আমরা এক্সট্রা একটা ক্লাস করব, কিন্তু তার পূর্বে আরো কয়েকটা স্পেশাল ভার্ব আছে, সেগুলো নিয়ে আমরা কথা বলি। চলুন, যেমন হচ্ছে রিফ্লেক্সিভ ভার্ব, কগনেট ভার্ব, ইম্পার্সোনাল ভার্ব, ফ্যাক্টিটিভ ভার্ব, এগুলো নিয়ে কথা বলি। লেটস স্টার্ট। আচ্ছা, কথা বলতে চাইছিলাম ফ্যাক্টিটিভ ভার্ব নিয়ে। ফ্যাক্টিটিভ ভার্বটা কি, এটা আপনাদের খুবই গুরুত্বপূর্ণ, কারণ খুব আসে ফ্যাক্টিটিভ ভার্বটা। আচ্ছা, ফ্যাক্টিটিভ ভার্বটা কি আমি বলি। দেখুন, মনে করুন একটা সেন্টেন্স দেওয়া আছে, তার একটা অবজেক্ট আছে, একটা সেন্টেন্সের অবজেক্ট আছে। সেই সেন্টেন্সের অবজেক্ট থাকলে আমরা সেটাকে কি বলি? ট্রানজিটিভ ভার্ব বলি। কিছুক্ষণ আগেই বলে আসলাম যে সেন্টেন্সের ভার্বের অবজেক্ট থাকবে তাকে আমরা ট্রানজিটিভ ভার্ব বলবো। তো এরকম কোন একটা ট্রানজিটিভ ভার্ব যুক্তওয়ালা সেন্টেন্সের অবজেক্ট একটা আছে, কিন্তু তারপরেও সেই সেন্টেন্সের অর্থ পূর্ণ হচ্ছে না। সেই সেন্টেন্সের অর্থ পূর্ণ করার জন্য, সম্পন্ন করার জন্য বা সম্পূর্ণ করার জন্য আরো একটা নাউন অথবা নাউন ফ্রেজ অথবা কমপ্লিমেন্টের প্রয়োজন হচ্ছে, তখন সেই সেন্টেন্সের ভার্বকে আমরা ফ্যাক্টিটিভ ভার্ব বলবো। কি বললাম, বিষয়টা এক্সাম্পলের মাধ্যমে আরো সুন্দর করে বোঝানো সম্ভব। চলুন দেখুন বিষয়টা কি বলেছি। মনে করুন একটা বিখ্যাত সেন্টেন্স আছে এরকম যে উই মেড হিম ক্যাপ্টেন। ক্যাপ্টেন। তো দেখুন, আমি যদি আপনাকে বলি যে এই সেন্টেন্সটা ক্যাপ্টেন এখানে নেই, ধরুন এই সেন্টেন্সে ক্যাপ্টেনটা নেই, লেখা আছে উই মেড হিম, আমরা তাকে বানিয়েছিলাম বা আমরা তাকে তৈরি করেছিলাম। কি তৈরি করেছিলাম? প্রশ্ন থেকে যায় না, বাক্যটা কি পূর্ণ হচ্ছে? ধরুন এখানে ক্যাপ্টেন নেই, এখানে ক্যাপ্টেন নেই, তাহলে কি উই মেড হিম, আমরা তাকে বানিয়েছিলাম, কিন্তু বাক্যটার অর্থ কিন্তু এখনো সম্পূর্ণ হয়নি। এখানে মনে হচ্ছে যে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে যে আমরা তাকে কি বানিয়েছিলাম। বাক্যটা পূর্ণ করতে হলে তার একটা কিছু দিতে হবে। তখন যখন আমি দিলাম যে এখানে ক্যাপ্টেন, আমরা তাকে কি বানিয়েছিলাম? একটা ক্যাপ্টেন বানিয়েছিলাম। তো এই যে যখন আরো একটা অবজেক্ট নিয়ে আসতে হচ্ছে আমার, একটা অবজেক্ট থাকা সত্ত্বেও, তখন আমরা এই সেন্টেন্সের মূল ভার্ব এই মেড কে বলতে পারবো ফ্যাক্টিটিভ ভার্ব। হ্যাভ ইউ গট ইট? আই থিংক আপনি বুঝেছেন যে যখন একটা সেন্টেন্সের অবজেক্ট থাকবে, কিন্তু অবজেক্ট থাকা সত্ত্বেও সেই সেন্টেন্সের অর্থ সম্পূর্ণ হচ্ছে না, সেই সেন্টেন্সের অর্থ সম্পূর্ণ করার জন্য অবজেক্ট পরবর্তী আরো একটা নাউন অথবা নাউন ফ্রেজ অথবা অ্যাডজেক্টিভ বা কমপ্লিমেন্ট নিয়ে আসার প্রয়োজন পড়ছে, তখন আমরা সেটাকে বলছি, সেই সেন্টেন্সের ভার্বকে বলছি ফ্যাক্টিটিভ ভার্ব। যেমন এই সেন্টেন্সের মেড হচ্ছে ফ্যাক্টিটিভ ভার্ব। একইভাবে এরকম বেশ কিছু ফ্যাক্টিটিভ ভার্ব আছে। একটা নির্দিষ্ট গ্রামার বই অবশ্যই ফলো করবেন। যখন আপনারা সেই গ্রামার বইয়ে পড়বেন দেখবেন যে ওখানে বেশ কিছু সুপরিচিত ফ্যাক্টিটিভ ভার্ব আছে, এগুলো মেমোরাইজ করে ফেলবেন। যেমন ইলেক্ট নির্বাচন করা, সিলেক্ট নির্বাচন করা, অ্যাপয়েন্ট, কল, মেক, যেমন যেখানে মেক থেকে মেড হয়েছে। এই ভার্বগুলো বেশ কিছু ভার্ব আছে যেগুলোকে ফ্যাক্টিটিভ ভার্ব বলে এবং এগুলোই ঘুরে ফিরে বিভিন্ন এক্সামে আসতে থাকে। এই ভার্বগুলো আপনারা মেমোরাইজ করবেন যে এই ভার্বগুলো ম্যাক্সিমাম টাইম ফ্যাক্টিটিভ ভার্ব হিসেবে দেখা যায়। আর ফ্যাক্টিটিভ ভার্ব নির্ণয় করা তো খুবই সহজ, বললামই তো, যে দেখবেন যে একটা সেন্টেন্সের অবজেক্ট আছে, কিন্তু সেই অবজেক্ট থাকা সত্ত্বেও সেই সেন্টেন্সের অর্থ সম্পূর্ণ পাচ্ছে না, সম্পূর্ণ হচ্ছে না। সম্পূর্ণ করার জন্য আপনাকে আরেকটা নাউন অথবা নাউন ফ্রেজ বা আরেকটা অবজেক্টের প্রয়োজন পড়ছে বা কমপ্লিমেন্টের প্রয়োজন পড়ছে, তখন আমরা সেই সেন্টেন্সের ভার্বকে বলছি ফ্যাক্টিটিভ ভার্ব। এবার কথা বলবো কগনেট ভার্ব নিয়ে। চলুন কগনেট ভার্ব নিয়ে কথা বলা যাক। কথা বলবো কগনেট ভার্ব নিয়ে। আচ্ছা, এই কগনেট শব্দটার বাংলা জানেন কি আপনারা? অনেকেই হয়তো জানেন। কগনেট মানে হচ্ছে সমজাতীয়, একই ধরনের,
সমজাতীয়, সিমিলার। কগনেট মানে হচ্ছে সমজাতীয়, তার মানে সমজাতীয় যে ভার্ব, সমজাতীয় ভার্ব বলতে কার সাথে সমজাতীয় বোঝাচ্ছে? মনে রাখবেন, যখন সেন্টেন্সের অবজেক্ট এবং ভার্ব একই ধরনের হবে, সমজাতীয় হবে, এমনটা বুঝাবে, তখন সেই সেন্টেন্সের ভার্বকে আমরা কগনেট ভার্ব বলতে পারবো। একই জাতীয় বুঝাবে, কি কি? অবজেক্ট আর হচ্ছে আপনার ভার্বটা সমজাতীয় হবে, অবজেক্ট আর ভার্বটা সমজাতীয় হবে, তাকে আমরা কি বলবো? কগনেট ভার্ব বলবো। আচ্ছা, আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখি। মনে করুন বললেন যে শি ড্রিমড, খুবই বিখ্যাত সেন্টেন্স দিয়ে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছি। শি ড্রিমড এ গুড ড্রিম। দেখুন এই সেন্টেন্সে অবজেক্ট কি? অবজেক্ট পাওয়ার নিয়ম কি? ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করবেন। তো প্রশ্ন করলে দেখবেন যে সে কি দেখেছিল? একটা স্বপ্ন দেখেছিল। কি দেখেছিল? এ গুড ড্রিম, একটা ভালো স্বপ্ন দেখেছিল, তার মানে এটা অবজেক্ট। এই সেন্টেন্সে এ গুড ড্রিম একটা অবজেক্ট। এই অবজেক্ট আর এই যে ভার্ব হচ্ছে ড্রিমড, স্বপ্ন দেখেছিল, পাস্ট ফর্মে চলে গিয়েছে, হ্যাঁ, ড্রিম থেকে ড্রিমড হয়ে গেছে। এই ভার্বটা দেখেন, এই ভার্বটা ড্রিমড আর এ গুড ড্রিম অবজেক্ট একই রকম না? ড্রিম থেকেই তো ড্রিমটার উৎপত্তি, বা ড্রিমস থেকেই ড্রিমের উৎপত্তি, মানে একই জাতীয়। অবজেক্টটা আর ভার্বটা প্রায় সেম, সমজাতীয়। এই কারণে এই সেন্টেন্সের ভার্ব যেটা ড্রিমড, একে আমরা বলতে পারবো কগনেট ভার্ব। একইভাবে আরো অনেক সেন্টেন্স বলা যাবে এরকম, যেমন বলা যেতে পারে যে বখতিয়ার খলজি ফট এ গুড ব্যাটেল, মানে একটা ভালো যুদ্ধ করেছিল। তো যুদ্ধই তো যুদ্ধ করে, তাই না? মানুষ সংগ্রাম মানে আর কি, যুদ্ধক্ষেত্রেই তো মানুষ যুদ্ধ করে। তো সেক্ষেত্রে ফট মানে ফাইট কে বলা যেতে পারে সমজাতীয় ভার্ব বা কগনেট ভার্ব। একইভাবে আরেকটা সেন্টেন্স বলা যেতে পারে, যেমন বলতে পারি যে সালমা সালমা লিভড, জীবনযাপন করেছিল, এ গুড লাইফ, এ গুড লাইফ। তো দেখুন, মানুষ তো জীবনই লিভ করবে, তাই না? মানুষ তো জীবনই যাপন করবে, লাইফই তো লিভ করবে। তো দেখেন, লিভ আর লাইফ কাছাকাছি না? সমজাতীয় না? এই যে সমজাতীয় লিভ আর লাইফ, অর্থাৎ অবজেক্ট আর ভার্ব সমজাতীয় হওয়ার কারণে এই ভার্বটাকে আমরা বলতে পারি কগনেট ভার্ব। অনেক চিনি চিনি এক্সাম্পল দিচ্ছি বোঝার জন্য। তো দেখুন, এটার নামে হচ্ছে কগনেট ভার্ব। এর পরে চলুন আরেকটা ভার্ব নিয়ে কথা বলি, সেটা হচ্ছে কোয়াসি প্যাসিভ ভার্ব। কি বলছি? কোয়াসি প্যাসিভ ভার্ব। কোয়াসি প্যাসিভ ভার্ব, কোয়াসি প্যাসিভ মানে কি? দেখেন, কোয়াসি মানে হচ্ছে অর্ধেক, অলমোস্ট, প্রায়। কোয়াসি মানে কি? প্রায়। তাহলে প্রায় প্যাসিভ। প্যাসিভ কি? ভয়েসের একটা পার্ট না? দুই রকমের ভয়েস হয়, অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস। তো ওই প্যাসিভ ভয়েস, তো অর্ধেক প্যাসিভ, তার মানে অর্ধেক প্যাসিভ হলে বাকি অর্ধেক কি হবে? বাকি অর্ধেক অ্যাক্টিভ হবে। তো কি রকম? এইরকম ভার্ব বোঝাচ্ছে কোয়াসি প্যাসিভ ভার্ব বলতে। তাহলে কি বোঝাচ্ছে? যে ভার্বটা অর্ধেক প্যাসিভ অর্ধেক অ্যাক্টিভ। কিরকম বিষয়টা একটা এক্সাম্পল দিই, তাহলে বুঝতে পারবেন। একটা বিখ্যাত এক্সাম্পল, রাইস সেলস চিপ, চাল সস্তায় বিক্রি হয়। দেখেন এখানে এই সেন্টেন্সটা যখন আপনি বাংলা করছেন, অনুবাদ করছেন, চাল সস্তায় বিক্রি হয়, রাইস সেলস চিপ, এটা শুনতে কি মনে হচ্ছে না যে প্যাসিভ? যে চাল তো একা একা বিক্রি হয় না, তাই না? দোকান থেকে কি একা একা উড়ে উড়ে কাস্টমারের কাছে যায় না? তো রাইস একজন ক্রেতাকে কে দেয়? একজন বিক্রেতা দেয়, একজন মানুষ দেয়। তার মানে সেল তো একজন বিক্রেতাকে করতে হয়, তাই না? তার মানে অথচ শুনতে মনে হচ্ছে যে চাল বোধহয় একা একাই বিক্রি হয়, মানে প্যাসিভের মতো শোনাচ্ছে। প্যাসিভ বলতে কি বোঝায়? যে অন্যের দ্বারা কোনো কিছু হবে। তো এটার অর্থ অনেকটা সেরকম না? অন্যের দ্বারা হচ্ছে এমন বোঝাচ্ছে না যে চাল সস্তায় বিক্রি হয়, একা একা তো আর বিক্রি হয় না। তো অর্থটা প্যাসিভের মতো। এই সেন্টেন্সের অর্থ কিসের মতো? অর্থ হচ্ছে প্যাসিভের মতো। এই সেন্টেন্সের অর্থ প্যাসিভের মতো, কিন্তু এটা স্ট্রাকচারের দিক থেকে দেখুন তো, এটা কি প্যাসিভ? নো, এটা প্যাসিভ না, এটা অ্যাক্টিভ স্ট্রাকচারে আছে। প্যাসিভ হলে তো এরকম হতো, রাইস ইজ সোল্ড চিপ, অথবা ইট ইজ রাইস হোয়েন ইট ইজ সোল্ড, রাইট? সুতরাং প্যাসিভটা না, এই স্ট্রাকচার, এই সেন্টেন্সটা স্ট্রাকচারের দিক থেকে, গঠনগত দিক থেকে অ্যাক্টিভ, গঠনগত দিক থেকে অ্যাক্টিভ ভয়েস, কিন্তু অর্থগত দিক থেকে প্যাসিভ ভয়েস, মানে অন্যের দ্বারা হচ্ছে এমনটা বোঝাচ্ছে, কিন্তু আসলে এটা অ্যাক্টিভ ভয়েসেই আছে। এই কারণে এই সেন্টেন্সের ভার্ব সেলস কে বলা যাবে কোয়াসি প্যাসিভ ভার্ব, অর্থাৎ অর্ধেক প্যাসিভ ভার্ব।
গট ইট? আই থিংক বুঝতে পেরেছেন। এরপরে যখন কোশ্চেন সলভ করবো আরো ভালোভাবে বুঝতে পারবেন। এরপরে কথা বলবো রিফ্লেক্সিভ ভার্ব নিয়ে, খুবই সহজ একটা ভার্ব, চলুন সেটা নিয়ে কথা বলি। আচ্ছা, বলছিলাম রিফ্লেক্সিভ ভার্ব নিয়ে। রিফ্লেক্সিভ ভার্ব বোঝার আগে রিফ্লেক্সিভ প্রোনাউনটা বুঝতে হবে। রিফ্লেক্সিভ প্রোনাউন আপনারা অনেকেই চেনেন। কোনগুলোকে বলা হয়? মাই সেলফ, হিমসেলফ, দেমসেলফ, হারসেলফ, ইটসেলফ। এই যে সেলফ বা সেলফ সুযুক্ত, এই যে সেলফ অথবা সেলফ সুযুক্ত প্রোনাউন গুলোকে বলা হয় রিফ্লেক্সিভ প্রোনাউন। তো যে সেন্টেন্স, এটা খুবই সহজ, যে সেন্টেন্সে এই সেলফ বা সেলফ সুযুক্ত প্রোনাউন থাকবে অবজেক্টের স্থানে, সেই সেন্টেন্সের ভার্বকে আমরা রিফ্লেক্সিভ ভার্ব বলবো। খুবই সহজ। অর্থাৎ মাই সেলফ, হিমসেলফ, দেমসেলফ, ইটসেলফ, এইগুলো যখন আপনারা কোনো সেন্টেন্সের অবজেক্টের স্থানে দেখবেন, তখন সেই সেন্টেন্সের ভার্বকে আপনারা ইজিলি বলে দিবেন সেই সেন্টেন্সের ভার্ব হচ্ছে রিফ্লেক্সিভ ভার্ব। এক্সাম্পল দিই, মনে করুন আবার একটা ফেমাস এক্সাম্পল দিই, যেমন মনে করুন বললাম যে হি কিল্ড হিমসেলফ, মানে সে নিজেই নিজেকে মেরে ফেলেছিল, তার মানে কি সুইসাইড করে ফেলেছিল, রাইট? এরকম কিছু একটা, যদিও ভালো না বিষয়টা, খুব খারাপ বিষয়। তো দেখুন হি কিল্ড হিমসেলফ। তো এখানে দেখুন যে এই যে হিমসেলফ আছে, যেহেতু এই সেন্টেন্সে হিমসেলফ আছে, সুতরাং বলতে পারবো এই সেন্টেন্সের ভার্বকে রিফ্লেক্সিভ ভার্ব বলে। সংজ্ঞা যদি জানতে চান বা ডেফিনেশনটা বুঝতে চান, তাহলে এটা এরকম ভাবে বলা যাবে যে সেন্টেন্সের সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি অথবা বস্তুকে বোঝায়। হিমসেলফ যেটা, সেটাই হি। যখন কোন সেন্টেন্সের সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি বা বস্তুকে বোঝায়, তখন তাকে বলা হয় রিফ্লেক্সিভ ভার্ব, অর্থাৎ সেই সেন্টেন্সের ভার্বকে রিফ্লেক্সিভ ভার্ব বলে। অর্থাৎ এক্ষেত্রে কিল্ড হচ্ছে রিফ্লেক্সিভ ভার্ব। আরেকটা এক্সাম্পল দেই, খুবই সহজ। মনে করুন বললাম শি লাভস হারসেলফ, মানে সে নিজেই নিজেকে ভালোবাসে, সে নিজেকে খুব ভালোবাসে, সে নিজেই নিজেকে ভালোবাসে, শি লাভস হারসেলফ। এক্ষেত্রে দেখুন এই যে হারসেলফ আছে, সুতরাং বলে দিবেন যে ইয়েস, তাহলে এই সেন্টেন্সের ভার্ব হচ্ছে রিফ্লেক্সিভ ভার্ব। অথবা এভাবে চিন্তা করতে পারেন যে শি যেটা, সেটাই অবজেক্ট হারসেলফ, এই শি এবং হারসেলফ একই ব্যক্তিকে বোঝাচ্ছে, সুতরাং এক্ষেত্রে লাভস হচ্ছে, এই সেন্টেন্সের ভার্ব লাভস হচ্ছে রিফ্লেক্সিভ ভার্ব। আই থিংক রিফ্লেক্সিভ ভার্ব খুবই সহজ একটা বিষয়। এরপরে আছে ইম্পার্সোনাল ভার্ব, যেটা আরো সহজ, চলুন বলি। ইম্পার্সোনাল ভার্ব হচ্ছে খুবই সহজ। ইট তো ছিলেন, রাইট? আইটি, ইট, ইহা, ইটের পর যে ভার্ব দেখবেন সেটাই হচ্ছে ইম্পার্সোনাল ভার্ব। কিন্তু এটা অবশ্যই লক্ষ্য রাখবেন, ইটের পরেই হতে হবে। ইটের পর একটা কোনো ভার্ব আছে, তারপরে আরেকটা ভার্ব আছে, সেই ভার্বকে না, ইটের পরে যে ভার্বটা হবে সেটাকে আমরা বলবো ইম্পার্সোনাল ভার্ব। যদি আমি বলি ইট ইজ আ বিউটিফুল, ইট ইজ আ বিউটিফুল গার্ডেন, সাপোজ এখানে গার্ডেন আছে, তো দেখুন এই যে এই সেন্টেন্সে ইজ, ইটের পরে যে ভার্ব ইজ, সেটাকে বলবো কি? সেটাকে বলবো হচ্ছে আমরা ইম্পার্সোনাল ভার্ব। আবার মনে করুন বললাম যে ইট রেইনস, বৃষ্টি হচ্ছে, রাইট? ইট রেইনস। তো দেখুন এই যে ইটের পর রেইনস ভার্ব আছে, সুতরাং এই রেইনস ভার্বকে আমরা বলতে পারবো ইম্পার্সোনাল ভার্ব। অর্থাৎ ইটের পরে যে ভার্বটা থাকবে তাকে আমরা ইম্পার্সোনাল ভার্ব বলতে পারবো, রাইট? আচ্ছা, ভার্ব নিয়ে মোটামুটি এই হচ্ছে আলোচনা, বাকি থাকছে কোয়াজিটিভ ভার্ব। আমরা নেক্সট ক্লাসে কোয়াজিটিভ ভার্ব নিয়ে কথা বলবো। এখন পর্যন্ত কি কি ভার্ব শিখেছি এটা যদি খুব সংক্ষেপে একবার আপনাদেরকে রিভিউ করে দিই, বিষয়টা এরকম দাঁড়ায় যে ভার্বকে প্রধানত দুই ভাগে ক্লাসিফিকেশন করা যায়, একটা হচ্ছে ফাইনাইট আর হচ্ছে নন ফাইনাইট। ফাইনাইটকে নিয়ে পরে কথা বলছি, নন ফাইনাইট নিয়ে কথা বলি। নন ফাইনাইটকে আবার তিন প্রকারে বিভক্ত করা যায়, জিরান্ড, পার্টিসিপল এবং ইনফিনিটিভ। জিরান্ড কি বলেছি, পার্টিসিপল কি, ইনফিনিটিভ কি বলেছি। পার্টিসিপলকে তিন ভাগে ভাগ করা যায়, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। তাহলে নন ফাইনাইট ভার্ব হচ্ছে মোটামুটি এগুলো। তারপরে দেখবেন এখানে ফাইনাইট ভার্বকে আবার দুইটা ভাগে ভাগ করা যাচ্ছে, প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্বকে আবার কয়েকটা ভাগে ভাগ করা যায়, ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, পজিটিভ ভার্ব, লিঙ্কিং ভার্ব। এগুলো হচ্ছে মোটা দাগে চারটা ভাগে ভাগ করতে পারি। অক্সিলারি ভার্বকে আবার দুই ভাগে ভাগ করতে পারি আমরা, সেটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি ভার্ব আর একটা হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব। প্রাইমারি অক্সিলারি ভার্বকে আমরা বলতে পারি বি ভার্ব আছে, ডু ভার্ব আছে, হ্যাভ ভার্ব আছে। বি ভার্বের মধ্যে am, is, are, was, were, be, been, being এগুলো আছে। ডু ভার্বের মধ্যে ডু, ডাজ, ডিড, উইল, ডু এগুলো আছে। হ্যাভ ভার্বের মধ্যে হ্যাভ, হ্যাজ, হ্যাড, উইল হ্যাভ, হ্যাভিং এগুলো আছে। মডাল ভার্বের মধ্যে 18টা আপনাদেরকে মেমোরাইজ করে ফেলতে হবে, খুবই 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 গুরুত্বপূর্ণ। যদিও মডাল ভার্বের ইউজ নিয়ে আমরা কথা বলবো। কোন 18টা? ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, নিড, ডেয়ার, হ্যাভ টু, উড রেদার, হ্যাড বেটার, এরকম প্রায় 18টা আছে, বি গোয়িং টু, বি টু ইত্যাদি।
এগুলো আপনারা মেমোরাইজ করে ফেলবেন। এবং অবশ্যই অবশ্যই এখন পর্যন্ত যতগুলো ক্লাসে আলোচনা করলাম ভার্ব নিয়ে, রিফ্লেক্সিভ ভার্ব, কগনেট ভার্ব, তারপর ফ্যাক্টিটিভ ভার্ব, ইম্পার্সোনাল ভার্ব, প্রত্যেকটা ভার্ব নিয়ে অবশ্যই কোনো একটা গ্রামার বই খুলে সেগুলো নিয়ে একবার করে পড়ে নেবেন, তাহলে আপনার বেসিকটা অনেক ভালোভাবে শক্তপোক্ত হয়ে যাবে। এবং এর পরের স্টেপে পজিটিভ ভার্ব নিয়ে আলোচনা শেষেই আমরা অ্যাডমিশন স্টাইলে ক্লাস শুরু করে দেব, অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সলভ করব এবং সেগুলোর ব্যাখ্যা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত ডিডি এডটেকের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে যুক্ত হয়ে যান। আপনাদের সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ সবাইকে।